হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ঠিক আছে। তোমাদের 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে, সিলেবাসটা তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে। শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার জি স্যার। আমাদেরটা হ্যাঁ, তোমাদের আগেরটাও কমানো হয়েছে, তোমাদেরটা একটু কম কমানো হয়েছে, কি ওদেরটা বেশি কমানো হয়েছে। তোমাদেরটা 60% করা হয়েছে। আমি নতুন সিলেবাসটা বলছি ইকোনমিক্সের, হ্যাঁ তোমরা লিখে নাও। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার বলছি আমি নতুন সিলেবাসটা বলতেছি, তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকছে তোমাদের এইচএসসি পরীক্ষায় তোমরা লিখে নাও। সিলেবাসটা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো না? হ্যাঁ, তাও ভালো হয়। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব তাহলে। জি স্যার। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনৈতিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অর্থনীতির দ্বিতীয় পত্রের জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান অধ্যায় থেকে, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনায় থাকবো আমি। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা একটু আমাকে বলবে। প্ল্যানিংয়ে আছে। হয়নি? না স্যার। এবার হয়েছে? জি স্যার। জি স্যার। চতুর্থ অধ্যায়। তোমাদের প্রতিটা সাবজেক্টে 60% করা হয়েছে। মোট সিলেবাসের থেকে কয়েকটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে। স্যার স্লাইড ছোট বন্ধ করে দেন। স্লাইড শো সমস্যা হচ্ছে? জি স্যার। এমন এখনো সমস্যা? জি স্যার। দেখো তো সমস্যার সমাধান হয়েছে কিনা। না না স্যার, স্যার। স্লাইড শো দিলে সবসময় এরকম হয়। আচ্ছা, আমি তোমাদের একটু স্পষ্ট করে দেখানোর জন্য স্লাইড শো মোডে নেই, তোমাদের সমস্যা হয়। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? স্লাইডটাতে, ছবিটাতে কি দেখতে পাচ্ছি? জনসংখ্যা। চীনের জনসংখ্যা। জনসংখ্যা। এটাতে দেখতে পাচ্ছি কি? বাংলাদেশের বাংলাদেশের জনসংখ্যা। জনসংখ্যা। অর্থাৎ আমি যে আজকে জনসংখ্যা পড়াবো, সেটা দুটো ছবির মাধ্যমে তোমাদের ইঙ্গিত করেছি। আমার অধ্যায়টির নামও জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান অধ্যায়টি থেকে আজকে আলোচনা করব আমি জনসংখ্যা নিয়ে। এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি?
ছবিগুলো আগে লক্ষ্য করি। এটা কি? প্রথমটাতে পাট ব্যবসায়ী, এটা ধান কৃষক, হ্যাঁ, ছবিগুলো আগে শুধু চিনি, পরে আমরা বিশ্লেষণ করব। এটা এটা কি? একটা গাড়ি, এটা গবেষণাগার। রাইট। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে সবগুলোতেই উৎপাদনমুখী কার্যক্রম, তাই না? জি স্যার। আমরা জনসংখ্যা থেকে টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি আজকে আলোচনা করব। উনি হচ্ছেন ম্যালথাস। উনি কি বলেছেন আমরা একটু পরে আলোচনা যাচ্ছি। আজকের আলোচনার শিখনফল থাকছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করতে পারবে, জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, ম্যালথাসীয় চক্র ব্যাখ্যা করতে পারবে, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এর সমালোচনা করতে পারবে। এখন কথা হচ্ছে স্যার পড়াবেন ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, তাহলে ওগুলো একটা তৃতীয় নাম্বার ছবিটাতে আমি এগুলো দেখালাম কেন? ওই ছবিটাতে ছিল কি খাদ্য উৎপাদন ছিল না? জি স্যার। উৎপাদন ছিল। জি স্যার। অর্থাৎ জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মাঝে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মাঝে একটা সম্পর্ক ম্যালথাস আলোচনা করেছেন, বলেছেন, ধারণা দিয়েছেন। সেটা আমি ছবিতে একটু ইঙ্গিত করেছি, আমরা একটু পরে ডিটেলস আলোচনা করব। এই চারটি শিখনফলের আলোকে আমার আজকের ক্লাসটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। প্রথমেই আমি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি একটু ব্রিফিং করে নিচ্ছি। 1798 খ্রিস্টাব্দে ইংরেজ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপলস অফ পপুলেশন নামক বইয়ে জনসংখ্যা সম্বন্ধে একটি তত্ত্ব প্রচার করেন। তত্ত্বটি তার নামানুসারে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। ম্যালথাসের মতে মানুষের অতি প্রজনন ক্ষমতার জন্য জনসংখ্যা দ্রুত বাড়ে, অর্থাৎ জনসংখ্যা অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পায়, এটা বলেছেন ম্যালথাস। এবং তার উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ না করলে প্রতি 25 বছর পর একটি দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়। তার মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে 1, 2, 3, 4, 5। আমি মূল কথাটা আবারও বলছি। ম্যালথাসের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হারটা হচ্ছে 1, 2, 4, 8, 16, অর্থাৎ দ্বিগুণ করে বৃদ্ধি পাবে এবং প্রতি 25 বছর পর পর এই দ্বিগুণ হবে। কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে গাণিতিক হারে। গাণিতিক হারটা হচ্ছে 1, 2, 3, 4, 5। ক্লিয়ার? জি স্যার। আবারও বলছি, ম্যালথাস বলেছেন জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, কিন্তু জনসংখ্যা যে খাবার খেয়ে জীবন ধারণ করবে সে খাবার বা খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। জ্যামিতিক হারটা হচ্ছে 1, 2, 4, 8, 16, 32 এইভাবে, আর গাণিতিক হারটা হচ্ছে 1, 2, 3, 4, 5 এভাবে। তো জনসংখ্যা যদি এমন হারে বৃদ্ধি পায় আর গাণিতিক হার খাদ্য উৎপাদন যদি 1, 2, 3, 4 হার এভাবে বৃদ্ধি পায়, তাহলে এক সময় দেখা গেছে মানুষের তুলনায় খাদ্যের পরিমাণ অনেক কমে যাবে। এই কথাটি উনি জ্যামিতিক এবং গাণিতিক হার দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন। যেমন আমরা যদি একটা সূচিতে দেখাই, আচ্ছা সূচিটার আগে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের কিছু অনুমিত শর্ত, উনি নিম্নোক্ত অনুমিত শর্তের প্রেক্ষিতে জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের 1 নম্বর অনুমিত শর্ত হচ্ছে খাদ্যের যোগান সীমাবদ্ধ। অর্থাৎ ম্যালথাস বলেছেন খাদ্যের যোগান সীমাবদ্ধ। জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। অর্থাৎ একই জমিতে বারবার ফসল উৎপাদনের ফলে খাদ্য উৎপাদন
ক্রমান্বয়ে কমতে থাকে। জমির উৎপাদন ক্ষমতা স্থির। উনি বলেছেন জমির উৎপাদন ক্ষমতা স্থির। প্রযুক্তি ও কলাকৌশল স্থির ধরে নিয়েছেন উনি। এভাবে একটি সূচির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যেমন আমি বলেছিলাম ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি প্রতি 25 বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হবে। তাহলে কিরকম হয় আমরা একটা সূচিতে দেখাই। বছর যদি 0, 25, 50, 75, 100 এভাবে 200 বছর পর্যন্ত 300 বছর পর্যন্ত হয়, তাহলে জনসংখ্যা আর খাদ্য উৎপাদন কত হবে? জনসংখ্যা হবে 1, 2, 4, 8, 16, 100 পর্যন্ত 16। এভাবে যদি আমরা বাড়তে থাকি প্রতি 25 বছর করে, তাহলে 200 সাল পর্যন্ত হবে, 200 বছর পর্যন্ত হবে 256, 300 বছর পর্যন্ত হবে 4096। কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে 1, 2, 3, 4, 5। 200 বছর পরে 9 হবে, 300 বছর পরে 13 হবে। তাহলে ডিফারেন্সটা কত হয়ে যাবে? অনেক বেশি, 4096 আর খাদ্য উৎপাদন মাত্র 13। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই পরিমাণ জনসংখ্যার খাদ্য উৎপাদন মাত্র এই পরিমাণ। আমরা যদি এগুলো নাও দেই, বোঝানোর জন্য আমি অনেকগুলো ব্যবহার করেছি। এই পর্যন্ত আমরা যখন চিত্র অঙ্কন করব তখন এই পর্যন্ত দিব। 0, 25, 50, 75, 100, তখন জনসংখ্যা 16 আর খাদ্য উৎপাদন 5। তাহলে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মাঝে একটা ব্যাপক গ্যাপ তৈরি হবে, ব্যবধান তৈরি হবে, যার জন্য যুদ্ধ বিগ্রহ, মারামারি, রাহাজানি এইসব সৃষ্টি হবে। কারণ মানুষ সবার তো খাবারের চাহিদা রয়েছে। এই পরিমাণ সূচক জনসংখ্যা, এই পরিমাণ সূচক খাদ্য উৎপাদন পাওয়ার জন্য সবাই আগ্রহী হবে। আমরা নেক্সট স্লাইডে দেখছি একটা চিত্র। অর্থাৎ এমন হবে, যদি আমি একটা ডেমো চিত্র অঙ্কন করে তোমাদের দিয়েছি। 25, 50, 75, 100 যদি সময় হয়, বছর হয়, তখন খাদ্য জনসংখ্যা কেমন হবে? খাদ্য উৎপাদনটা হবে এমন, অর্থাৎ 1, 2, 3, 4, 5 পর্যন্ত। যেমন যদি 25 হয়, তখন খাদ্য কত ছিল? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে জি একটু স্যার। আমার সাথে সুর মিলাবে যে তোমরা বুঝছো কিনা। যদি জনসংখ্যা 25 হয়, সরি, সময়টা যদি 25 হয় 0 থেকে, তাহলে জনসংখ্যা কত? 2 না? জি স্যার। তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, পরবর্তীতে যেন কোশ্চেন করলে বলতে পারো। 25 হইলে 2, তাহলে 2 থেকে আর 25 থেকে দুটি রেখা অঙ্কন করে যেখানে বিন্দু হবে সেটাই হবে একটি স্থানাঙ্ক বিন্দু। তারপর 50 হলে কত? 4। জনসংখ্যা 50, 4, এই যে এই বরাবর। আবার 75 হলে কত? 8। এই যে 75, 8 এখানে হবে। এই যে। তারপর 100 হলে 16। এই যে 100 আর 16। এইভাবে এই গ্রাফটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির রেখা। কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি হচ্ছে 25 হলে 2, 50 হলে 3। 3 মানে কি? 4 আর 2 এর মাঝখানে, এইখানে। আবার 75 হলে 4। 75 হলে কোথায়? 4, এই যে এখানে। 75 হলে 4, এই যে এখানে। 100 হলে 5। 5 হবে 4 আর 6 এর মাঝখানে, এই বরাবর 100। এই যে এই রেখাটি হচ্ছে আমার খাদ্য উৎপাদন দেখাচ্ছে। তো এই রেখাটি যদি জনসংখ্যা দেখায় আর এটা যদি খাদ্য উৎপাদন দেখায়, তাহলে জনসংখ্যা খাদ্যের মাঝে এইটুকু হচ্ছে ব্যবধান বা গ্যাপ বা ফারাক, আমরা যাই বলি। এটুকুর চাহিদা কিভাবে পূরণ হবে? এটুকুর চাহিদা পূরণ না হলেই কি হবে? জনসংখ্যার সবাই যখন খাদ্য চাহিদা মিটাতে যাবে আর খাদ্যের পরিমাণ যখন জনসংখ্যার চেয়ে অনেক কম হবে, তখন যুদ্ধ বিগ্রহ, মারামারি হবে। এটাকে আমরা দণ্ডচিত্র দেখাইতে পারি। 25 হইলে 2, চিত্রগুলো সহজ।
25 হলে 2, দেখো 50 হলে 4। জনসংখ্যাটা শুধু আমি যদি জনসংখ্যা এই যে এখানে মিন করে দিয়েছি, জনসংখ্যা হচ্ছে গ্রিন কালার আর খাদ্য উৎপাদন হচ্ছে কি এই কালারটা দিছি আমি, মানে এটাকে কি কালার বলে, ডিপ গ্রিন আর কি, একটু গভীর গাঢ়। তো জনসংখ্যা 25 ছিল জনসংখ্যার খাদ্যের সমান, 50 এসে গেছে জনসংখ্যা হয়ে গেছে 4, খাদ্য ছিল 3। 75 জনসংখ্যা হয়ে গেছে 8, খাদ্য হচ্ছে 4। 100 জনসংখ্যা হয়ে গেছে 16 আর খাদ্য হলো 5। তাহলে আস্তে আস্তে আমরা দেখলাম যে জনসংখ্যা খাদ্যের মাঝে কতটা ব্যবধান সৃষ্টি হলো। এভাবে জনাধিক্য ঘটতে থাকলে দেশে খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধবিগ্রহ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগের ফলে জনসংখ্যার বাড়তি অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। ম্যালথাস জনসংখ্যা নিয়ন্ত্রণের 2 ধরনের প্রতিরোধ ব্যবস্থার কথা বলেছেন। অর্থাৎ জনসংখ্যা এভাবে বৃদ্ধি পেতে থাকলে আর খাদ্য যদি এই গাণিতিক হারে বৃদ্ধি পেতে থাকে, তখন যে সমস্যাগুলো দেখা দিবে উনি বলেছেন কি খাদ্য উৎপাদন, খাদ্যাভাব, খাদ্যের অভাব, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধবিগ্রহ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। এসব দুর্যোগের ফলে জনসংখ্যার বাড়তি অংশ নিশ্চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ ভারসাম্যে পৌঁছবে। তখন ম্যালথাস জনসংখ্যা নিয়ন্ত্রণের 2 ধরনের প্রতিরোধের কথা বলেছেন। আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো এখন আলোচনা করব। উনি 1 নম্বরে বলেছেন প্রাকৃতিক নিরোধ, অর্থাৎ যেটা একটু আগে আমরা পড়েছিলাম, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বিগ্রহ, ভূমিকম্প, বন্যা এইসবের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রিত হবে, জনসংখ্যা ও খাদ্যের মধ্যে ভারসাম্যে পৌঁছবে। আর 2 নম্বর প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে যেটা আমরা আমাদের নিজেদের হাতে, বিলম্বে বিবাহ করা, আত্মসংযম করা, নৈতিক বাধা ইত্যাদি, এসবের মাধ্যমে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আরো কি জয়েন করেছে ক্লাসে? জি স্যার। তো জনসংখ্যা নিয়ন্ত্রণের এ ব্যবস্থা জনসংখ্যা খাদ্যের মধ্যে যে ভারসাম্য অর্জিত হয় তা খুবই ক্ষণস্থায়ী, অর্থাৎ একটা চক্রের মাধ্যমে উনি দেখিয়েছেন। ম্যালথাসের চক্রটা হচ্ছে এমন, জনাধিক্য দেখা দেওয়ার ফলে প্রাকৃতিক নিরোধ, যেটা আমি একটু আগে বলেছিলাম, আর খাদ্য জনসংখ্যার মধ্যে ভারসাম্য, এভাবে একটি চক্রের মাধ্যমে চলতে থাকবে। অর্থাৎ উনি কিছু অনুমিত শর্তের প্রেক্ষিতে তৎকালীন সময়ের প্রেক্ষাপটে উনি এই তত্ত্বটি আলোচনা করেছেন। অর্থাৎ ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে যে ধারণা আমাদের দিয়েছেন সেটি বর্তমান সময়ের জন্য কতটা প্রযোজ্য আমরা একটু পরে আলোচনা করব। ম্যালথাস মনে করেন প্রাকৃতিক উপায়গুলো নিষ্ঠুর ও মানুষের জন্য দুঃখজনক, তাই তার আশাবাদ প্রাকৃতিক উপায়গুলো কার্যকর না হওয়াই বাঞ্ছনীয়। এজন্য তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষের সাফল্যের সাথে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারেন। অর্থাৎ উনি বলেছেন যে প্রাকৃতিক যে নিরোধ গুলো আমরা জানলাম, উনি যে বলছেন এগুলো খুবই দুঃখজনক, মানুষের জন্য খুবই নিষ্ঠুর। তো আমরা যদি নিজেরাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি সেটা বরং আমাদের জন্য মঙ্গলজনক হবে। জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের এই মতবাদ সংক্ষেপে ম্যালথাসবাদ নামে পরিচিত। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের কিছু সমালোচনা বা ত্রুটি আমরা আলোচনা করব এখন। অর্থাৎ ম্যালথাস যে জনসংখ্যা তত্ত্বটি দিয়েছেন সেই তত্ত্বটি কতটা কার্যকর বা কি ত্রুটি রয়েছে, কি সমস্যা রয়েছে, কি সমালোচনা পরবর্তীতে বিভিন্ন ইকোনমিস্টরা করেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন একটি স্লাইডে। ঐতিহাসিক সত্য নয় বরং ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। অর্থাৎ ম্যালথাসের ভবিষ্যৎবাণীটি ছিল, ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে একটি তত্ত্বটি ছিল, সেটি ঐতিহাসিকভাবে সত্য হয়নি। উন্নত চাষাবাদের মাধ্যমে খাদ্য উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হয়েছে। উনি বলেছিলেন খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পাবে, কিন্তু উনি উন্নত চাষাবাদের মাধ্যমে যে খাদ্য উৎপাদন গাণিতিকের
যে হারটা উনি বলেছেন 1 2 3 4 5 এর চেয়ে বেশি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব সেটা উনি ওনার তত্ত্বে আলোচনা করেননি। জনসংখ্যা শুধু বোঝা নয়, তা মানব সম্পদও বটে। উনি জনসংখ্যাকে শুধু ভোগকারী হিসাবেই বিবেচনা করেছেন, অর্থাৎ জনসংখ্যা শুধু মুখ নিয়ে জন্মগ্রহণ করে না, দুটি হাত নিয়েও জন্মগ্রহণ করে, যে হাতের মাধ্যমে জনসংখ্যা জনসম্পদে পরিণত হতে পারে। তারপর জনসংখ্যাকে কেবল খাদ্যের সাথে তুলনা না করে দেশের মোট সম্পদের সাথে তুলনা করা উচিত। মুক্ত বাণিজ্য ও সহযোগিতার মাধ্যমে খাদ্য আমদানি করে খাদ্য চাহিদা মেটানো সম্ভব। যে বিষয়গুলো ওনার তত্ত্বে আলোচিত হয়নি, জনসংখ্যা সমস্যা নয়, বরং তা ন্যায়সঙ্গত ও দক্ষ উৎপাদন বন্টনের সমস্যা। তোমাদের জন্য কিছু কাজ থাকছে। খাদ্য উৎপাদন ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক দণ্ডচিত্রের সাহায্যে দেখাও, যেটা আমি দেখাইছি তোমাদের। তারপর জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের চক্র দেখানো হয়েছে। এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, একটা চিত্র উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে কিছু কোশ্চেন। জনসংখ্যার ঘনত্ব কি, কিভাবে মানব সম্পদ উন্নয়ন করা যায়। জ্ঞান আর অনুধাবনে থাকছে এই দুটি কোশ্চেন। গতে থাকছে উদ্দীপকের চিত্রটি কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যাখ্যা করো। উদ্দীপকের তত্ত্বটি ম্যালথাসের জনসংখ্যার তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তখন আমরা ম্যালথাসের তত্ত্বটি ব্যাখ্যা করব। চিত্রে উল্লেখিত 100 বছরের যে ব্যবধান হয়েছে বা রয়েছে তা কিভাবে দূর করা যায়, তোমার মত বিশ্লেষণ করো, তোমার মতামত দাও। অর্থাৎ আমাদের জনসংখ্যা খাদ্যের মাঝে যে ব্যবধান তৈরি হয়েছে এটা কিভাবে দূর করা যায় সেটা তোমরা বিশ্লেষণ করবে নিজের মতো করে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সাথে আলোচনায় ছিলাম আমি জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, গুলশান কলেজ, ঢাকা। আমার আলোচনায় ছিল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেখানে বুঝবে না তোমরা কোশ্চেন করবে। ওকে, জি স্যার। কার কি কোশ্চেন আছে করেন। আজকে তো স্যার কোনো কোশ্চেন নেই, নেক্সট ক্লাসে করবো। আচ্ছা, রামিসা, সুমায়া। না স্যার, কোনো কোশ্চেন নাই। তাহলে সিলেবাসটা আমি গ্রুপে দিয়ে দিব। ওইখান থেকে জি তোমরা স্যার। কালেক্ট করবে সবাই। জি স্যার। নেক্সট ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।